তুমি হোটেলে নিয়ে যাও, তুমি আমার রুমে কেন নিয়ে আসছো? আমার বাসায়, আমার রুমে, আমার বিছানে। আমি ঢাকায় জব করতাম তখন। তো ওনার সাথে আমার ১৭ সালে মোবাইলে পরিচয় হয়। ফেসবুকে মাধ্যমে পরিচয় হয়। তো তখন উনি দেশের বাইরে ছিল। সৌদিতে ছিল। মোবাইলের সম্পর্কটা ছিল অনেকদিন। ২ বছর। তো উনি দেশে আসে। এয়ারপোর্টে যাই ওকে রিসিভ করে নিয়ে আসি। ২ মাস পরে তার সাথে আমার বিয়ে হয়। নিজেরাই করছিলাম। পারিবারিকভাবে বলা হয়নি। কারণ এটা হয়তো কেউ মেনে নিত না। যার কারণে বলা হয়নি। ওদের ফ্যামিলিরাও কেউ জানতো না বা আমার ফ্যামিলি কেউ জানতো না যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ের পরে তো আমাদের জীবনটা আসলে অনেক কষ্ট হয়ে গেছে। ও যখন দেশে আসছে ওর জব করতে পারে নাই। তো আমি কোনরকম মনে করেন জব করছি। আ ঢাকা শহরে তো অনেক কষ্ট করে চলতে হয়। এমন একটা সময় গেছে যে একবেলা রান্না করছি, ২ বেলা ৩ বেলা খাইতে হইছে এরকম অবস্থা। চাকরির জন্যে ২ জনা অনেক ঘুরছি। তখন অনেক সময় চাকরি ছিল না। পরিস্থিতিটা এতটা খারাপ ছিল তো কখনো আমরা হাত ছাড়িনি। আস্তে, আস্তে যে কষ্ট থেকে এতদূর আমরা আসছি, এখন মনে করেন যে লাস্ট ২৫ সালে আমি যখন বাইরে চলে আসি, আমি দেশে ওর জন্যও এপ্লাই করছি, ওরও হইছে। কিন্তু টাকাটা ধরা খেয়ে গেছিলাম। পরে ওর হয় নাই, আমি চলে আসছি। আপনি আসতে পেরেছেন, সে আর আসতে পারে নাই। সে আসতে পারে নাই। আমি মালয়েশিয়াতে আছি। ১১ মাস রানিং চলতেছে আমার। তো মোটামুটি মনে করেন যে ভালো, আমার এখানে ভালো চলতেছিল। তো মাঝখানে ভালো আমাদের সবসময় কথাবার্তা বলতাম, সবকিছুই মানে খুব ভালো একটা সম্পর্ক। তো ওকে আমি অনেক, অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসি। তারপরে এখন এই সামনে রানিং ৩ মাসে মনে করেন যে আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম। তো ৩ মাসে আমার ওভাবে কথাবার্তা হতো না। যে হাই, হ্যালো, কেমন আছো? খাওয়া-দাওয়া করছো কিনা? আমার পরিবারের সাথেও আমি ওভাবে কথা বলতে পারতাম না। ৩ মাসের মধ্যে মনে করেন যে একটা মেয়ের সাথে সম্পর্ক জড়ায় যায়। সম্পর্ক বলতে কি যে এরকম, আমি যতটুকু জানতে পারছি ওর ফ্রেন্ডশিপ ছিল। তো ওনার সাথে কথা বলতে, বলতে ওর মেয়েটা নাকি অ্যাডিক্টেড ছিল। বড় লোকের মেয়ে। ওই মেয়েটার সাথে এভাবে কথা বলছে যে ওই মেয়েটারে ভালো করবে। ভালো করার জন্য তাকে সুস্থ করার জন্য তাকে মানে তার সাথে সম্পর্ক তৈরি করছে। তখন থেকে ওদের মানে কথাবার্তা এভাবে চলতো। তো পরে এভাবে কথা বলতে, বলতে নাকি দেখা করে। তো এতটা আমি জানতাম না। কারণ আমি এদিকে এমন অবস্থায় ছিলাম, আমি ওভাবে সময়ও ওভাবে দিতে পারিনি। তো পরে যখন আমি অনেক ফোন দিই, ফোন ধরে না। কিন্তু কথা বললে যে ও কেমন যে এড়ায় যায় সেই জিনিসটা আমি বুঝতে পারি যে ও আমার কাছে কিছু লুকাচ্ছে। ও একদিন রাতে বনানী পার্কে যেখানে আমরা বসতাম, ওই জায়গায় ওই মেরিনে বসে আছে। ওই সময়টায় আমি তারে ফোন দিছিলাম। তখন বাজে মনে বাংলাদেশে ৯টা মনে বাজে। তখন আমি ওরে ফোন দিয়ে বলি যে, "তুমি এত রাতে পার্কে কেন?" তো ও বলতেছে, "এদিক দিয়ে আমি যাচ্ছি।" ওর পাশে একটা মেয়ে ছিল। তো আমি বললাম যে, "পাশে এটা কে?" আমাকে বলতেছে, "ফোন রাখো, আমি পরে ফোন দিচ্ছি।" তখন ফোন কেটে দিল। অনেকবার ফোন দিলাম, ঢুকতেছে না। আমি মানে এখানে থেকে আমি আর মানে শান্তি পাচ্ছি না যে আসলে ও মানে কি করতেছে? ও এরকম চেঞ্জ হলো কেন? ওর সাথে আমি যখন কথা বলি তখন আমাকে বলে যে, "হ্যাঁ, একটা মেয়ের সাথে কথা হয়, এই ঘটনা।" আমারে বলে। তারে ভালো করার জন্য সে এই কাজটা করছে। তা আমি এভাবে বললাম যে, "দেখো, মানুষ বন্ধুত্ব করে। কিন্তু বন্ধুত্বের মধ্যে যদিও প্রত্যেকটা দিন যদি দেখা করেন, কথাবার্তা বলে, এখানে তো মানুষের একটা সম্পর্ক তো তৈরি হওয়ার কথা। সে তো তোমার প্রতি মানে দুর্বল হইতেছে, তুমিও তার প্রতি দুর্বল হইতেছে।" তো ও বলতেছে যে ওই মেয়ের সাথে আমি লাস্ট দেখা করে কথাবার্তা ফাইনাল শেষ করে আমি আসবো। তো আমি বললাম, "তো আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে ভিডিও কলে আমি মেয়েটার একটু দেখি।" তো ভিডিও কল না, তুমি অডিও কল দাও। তো ও গেল। যাওয়ার পরে অডিও কলে আমি কথা আমি শুনতেছি। তো এইভাবে বলতেছে, মেয়েটা এভাবে বলতেছে যে, "তোরে আমার লাগবই। তোরে আমি বিয়ে করব। তোরে আমার লাগবে। তুই একটা মেয়ে বাহিরে আছে, তুই তার জন্য কষ্ট হইতেছে। অথচ আমি তোর জন্য এত কষ্ট করতেছি। ভালোবাসলাম তোরে, আর তুই আমাকে চিনিস না।" মানে ওই মেয়ে কথাগুলো এভাবে বলতেছে। "তো তোরে আমার লাগবেই।" পরে এভাবে কথা বলতে, বলতে ফোনটা বন্ধ হয়ে গেল। পরে ফোন যায় না আর। সেদিন রাতের বেলায় ওরা ও বিয়ে করছে। সারারাত আমি ঘুমাতে পারি না। আমি তো মনে করেন যে এদিকে আমার এখানে ৪টা বাজতেছে, ওর ওখানে মনে হয় ২টা মনে হয় বাজে। আমি তো মানে টেনশনে আমি ঘুমাতে পারি না। পরে যখন
ফোন দেয়। ওই মেয়েরে নিয়েও আছে। সবথেকে কষ্ট পাইছি যে ও বিয়ে করে আমার বাসায়, আমার রুমে, আমার বিছানে আমার বিছানায় সে আমি ওরা বলতেছি তুমি বিয়ে করছো ঠিক আছে, তুমি হোটেলে নিয়ে যাও, তুমি আমার রুমে কেন নিয়ে আসছো? তখন আমার বলে যে একটা ও মেয়ে বিপদে পড়ছে। ভিডিও কলে কথা বলতেছিলাম। পরে মানে আমি বলতেছি লাইট দাও, বলে যে লাইট নষ্ট হয়ে গেছে। পরে আমি বলতেছি যে লাইট দাও, আমি ওই মেয়ের সাথে একটু কথা বলবো, আমার লাইট দাও। মেয়েকে বলতেছে যে কথা বলবে একটু বলো তো, ও বিরক্ত করতেছে। আমি নাকি ওর বিরক্ত করতেছি? পরে যখন আমি দেখি যে আমার মাথায় বাড়ি পড়ছে, আমি নিজে ইয়ে করতে পারতেছি না যে আমার এত বড় সর্বনাশ সে কিভাবে করলো। পরে তারপরে আমি কিছু বলিনি। ওর মতো ও যত সুখের স্বপ্ন দেখছে, বড় মানুষ ধরছে, সব থেকে বড় জিনিস দুঃখের বিষয় কি বেশ শোনেন, আমি যে এখানে কষ্ট করে ইনকাম করি, আমার ফ্যামিলিতে আমার বাবা নাই, আমার মা আছে। তা আমি এখান থেকে যে টাকা পাঠাই, মা ও সবাই চলে। বাসা ভাড়া পর্যন্ত আমি দিই। স্যালারি যেটা পাইতাম আমি ওর হাতে দিতাম, আমার মাকে দিত, আমার বড় বোনের ছেলে ভার্সিটিতে পড়তো, ওরে দিত, সবাইকেই দিত। আর ও স্যালারি খুবই কম পায়। সবসময় আমি ভাবি যে ওই মানুষটা তো ওই যে স্যালারি পায় ওটাতে হয় না। যেটা বিশ্বাস করবে, আমি তার মাথার মুকুট করে রাখছি, কখন আমি এতটুকু কষ্ট হবে দিই নেই। নিজে যত কষ্ট করছি গরম থাকবে কখনো কষ্ট দেয় নাই। 6 বছরের সংসারে ছিল, এতটুকু আমি কমতি রাখি নাই। সে সে ভুলে গেল কিভাবে? এত স্মৃতি কিভাবে ভুলে যায়? এত কিছু হওয়ার পরে মোটাগঞ্জ আমার ফ্যামিলির সবাই জানে, সবাই বলতে আমার বোন জানে, আমার ভাগনা জানে, শুধু আমার মা এখনো পর্যন্ত জানে না যে আমাদের এই পরিস্থিতি হয়ে আছে। মাকে আমি বলতে পারবো না যে মানুষটা এই কাজটা করতে পারলে, এটা আমার মা শুনতে আরো স্টুপ করে বেরবে। ওর কারণে আমি বাসাতে মার সাথে ফ্যামিলির সাথে 1 সপ্তাহ আমি কারোর সাথে কথাবার্তা বলি নাই। তাকে আর কি বলবো, সে তার ভক্ত বিষয় নিছে। ও যদি আমার কথা ভাবতো যে মেয়েটা এত কষ্ট করে আছে, সে আমার পথে বসেছে, বছরের শুরুতে আমাকে হাসি মুখে বিদায় করে বাংলাদেশ থেকে মালয়েশিয়া পাঠানো খুশি মনে। আর আজ আমার দুঃখের দিনে সে আমার পাশে থাকলো না। কি বলবো আর, সে তো চাইছে বড়লোক হওয়ার জন্য, তাকে স্বপ্ন দেখাইছে সে কোটিপতি হবে, তার ফ্যামিলিকে সাপোর্ট করবে। ওর কথা এখন ও আমাকেও রাখবে, ওই মেয়েরও রাখবে। কিন্তু আমি তো ওরা বলছি যে তুমি লাস্ট ফিনিশিং তুমি কি চাও, আমারে চাও না ওরে চাও? তাহলে যদি ওরে চাও তাহলে আমার সাথে টোটালি যোগাযোগ করো না, কারণ আমি মেনে নিতে পারবো না এটা কখনো। হ্যাঁ, আমি তোমার ছাড়বো না কখনো, ডিভোর্সও দিব না। কারণ আমার ফ্যামিলি অনেকে জানে না যে আমি বাইরে আছি, আমার ভাই আর দুলা ভাইয়েরা জানে না যে আমি বাইরে আছি, ওরা জানে যে আমি ওর শ্বশুর বাড়িতে আছি। আপনার সাথে যেটা হচ্ছে অমানবিক একটা ব্যাপার ঘটছে। আপনি যার আশায় যেভাবে দিন কাটাচ্ছেন মালয়েশিয়াতে, কোনো কিছু ঠিকঠাক চলছে না। আপনার জীবন একদমই এলোমেলো। আপনার পরিবার জানে আপনি বাংলাদেশের শ্বশুর বাড়িতে সংসার করছেন, আর আপনি মালয়েশিয়াতে আসছেন কর্ম করার জন্য, আপনার স্বামীকে চালানোর জন্য। আর আপনার স্বামী এদিকে বাংলাদেশে আরেকজন মেয়েকে নিয়ে বিয়ে করবে, তাকে ছাড়াও তার চলবে না, এরকম আপনাকে বলেছে, তাই তো? হ্যাঁ, ওই মেয়ে আশ্বাস দিছে সে যে বড় লোক নিয়ে তাকে বড় লোক কোটিপতি বানাই দিবে। আপনি তাকে লাখপতি বানিয়েছেন, ওই মেয়ে তাকে কোটিপতি বানাবে। বাহ 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 বাহ। মানে এরকম কপাল নিয়ে আসছিল আর আপনাদেরকে পেয়েছিল সে। মানে একটার পর একটা সিঁড়ি ব্যবহার করে আপনাদেরকে চুনা লাগাচ্ছে, আর আপনারা বসে বসে কান্নাকাটি করছেন। অবশ্যই বাসার সাথে যোগাযোগ করবেন এবং আপনার পরিস্থিতি জানাবেন।
আপনার কষ্টার্জিত টাকা পয়সা নিজের জন্য কিছু রাখেন। আমি তোর কাছে টাকা পয়সা কিছু চাই নাই। আমি চাইছি ও আমার সাথে সারা জীবন হইব। কথায় আছে না যে বুড়ো কাল হইলে যেন হাতটা ধরে থাকে আমার। আমি আসলে মেনে নিতে পারতেছি না। একটা রাত আমি ঘুমাতে পারি না, সারা চেষ্টা করতে চাই, ঘুমাতে পারতেছি না। বলার কিছু নাই, আপনার মানসিক অবস্থা প্রচন্ড খারাপ। আপনি প্রবাসে থাকেন, আপনার আশেপাশে কেউ আছে আপনার পরিচিত, আপনার আত্মীয় স্বজন? না, এইভাবে কেউ জানে না আমি যে মানুষই আছে, আমি কাউরে বলি নাই। মানে আপনার আত্মীয় স্বজনই জানে না যে আপনি মালয়েশিয়াতে প্রবাস জীবন কাটাচ্ছেন, টাকা ইনকাম করছেন, আর আপনি নিজের খেয়াল রাখেন। আল্লাহ আপনার ভালো করুক। আমরা চাই যে এখান থেকে আপনি বের হয়ে আসেন। আপনি একটা মায়ার মধ্যে পড়ে গেছেন, একটা ঘোরের মধ্যে আছেন, নিজেকে সামলান। আপনি যথেষ্ট পরিণত। আমরা বুঝতে পারছি যে আপনি একজনকে ভালোবেসে যেভাবে নিজেকে সাজিয়ে ফেলেছিলেন, বা আপনারা যেভাবে ভালো ছিলেন, সেখানে হঠাৎ করে আপনাদের সবকিছু এলোমেলো হয়ে গেছে দ্বিতীয় আরেকজন মানুষ আসার কারণে। এটা আপনি কোনোভাবেই মানতে পারছেন না। তো আমরা আশা করব আপনি নিজেকে একটু সামলে নেবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন, যেহেতু আপনি প্রবাসে একা থাকেন। আজ এ পর্যন্তই, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।